আচ্ছা, তাহলে আমি করে দিই। হ্যাঁ, করেন দাদা। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর দিব্য শঙ্খ তুষারাবং ক্ষীরদানব সম্ভব নমামি শশিনং ভুক্ত সম্ম মকুড় ভূষণম ধরণী গর্ভসম্ভূতম বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তল হিতাঙ্গং নৈমং প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণা প্রতিমঙ্গুতং তুম্মং সর্বগুণোপেতং নমামি শশিনং সুতং দেবতানামিষিণাং চ গুরুং কনকর্ষণীভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিং হেমকুন্দ মৃণালাভং দ্বৈতানং পরং গুরু সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং পয়মহং নীলাঞ্জন চয়পকং বিষ্ণুং মহাগ্রহং ছায়ায় গর্ভসম্ভূতং বন্দে ভক্ত শনিশ্চরম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায় সুতং রুদ্রং তং রাহুং পয়মহং ফলালধুমশঙ্কাশং তারাগ্রহ বিমর্দকং রুদ্ধং রুদ্রাত্মকং কেতুং তং কেতুং প্রণমামং ইতি নবগ্রহ সূত্রম সমাপ্তম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার। আজকে আমরা নক্ষত্র দিয়ে কিভাবে জন্মছক বিচার করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি একটু আমার ব্যক্তিগত রেকর্ডারটা চালু করে নিচ্ছি। চেষ্টা করব সেটা ভিডিওটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়ার জন্য। আপনারা হচ্ছে সেটা সবাই আপলোড করে নিন, মানে ডাউনলোড করে নিন আর কি। ঠিক আছে স্যার। কারণ হচ্ছে আমার ইয়েতে ওই গুগল ড্রাইভে আমার হচ্ছে স্পেস একদম কম, এটা দীর্ঘদিন থাকবে না। যেহেতু দীর্ঘদিন থাকবে না, আপনারা হচ্ছে এটা ডাউনলোড দিয়ে রাখলে আপনাদের ইয়ে হবে। আমরা হচ্ছে নক্ষত্রের জন্মছক বিচার করতে গেলে আমাদের 27টা নক্ষত্র আছে। তো আমরা তো 27টা নক্ষত্রের নাম জানি, কিন্তু তার আগে আমাদের হচ্ছে একটা বাবের সাথে আরেকটা বাবের কিভাবে আমরা কানেকশন করব, সংযোজন করব। কার এখান থেকে সাউন্ড আসছে গাড়ির, একটু দয়া করে মিউট করে ফেলবো। বাবের সাথে বাবের কিভাবে সংযোজন করব, এই বিষয়টা আমাদের আগে ক্লিয়ার হতে হবে। কারণ বাবের সাথে বাবের সংযোজনটা যদি না হয়, তাহলে নক্ষত্র দিয়ে জন্মছক বিচারটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। এখন ঠিক আছে। আপনারা হচ্ছে সবাই খাতায় একটা জন্মছক অঙ্কন করুন। আমারটা করেছি স্যার। হ্যাঁ, বলুন। ক্লাসের শুরু। বিশে তার কেতু শুক্র। না, এটা পরে দিন। আপনারা জন্মছক একটা এঁকে নিন, নিজেরা এঁকে নিন। ও আচ্ছা। আচ্ছা, নিজেরা ঠিক আছে। খাতায় একটা জন্মছক এঁকে নিন। ঠিক আছে স্যার। হ্যাঁ, কে নিচ্ছি স্যার। সবাই এঁকছেন? জি, আঁকা হয়েছে। সুবীর মহন্ত দাদা, কি হয়ে গেছেন, কি ববি দেওয়াল হয়ে গেছেন? সর্বশেষ একটা সিনে ববি দেওয়ালকে এই গেটআপে দেখা গেছিল। আচ্ছা, ধরে নিন আমাদের হচ্ছে লগ্ন হচ্ছে মেষ। আমরা ধরে নিচ্ছি লগ্ন মেষ, বিচারের স্বার্থে আমরা ধরে নিচ্ছি লগ্ন মেষ। তাহলে মেষের অধিপতি ঠিক কি? আছে। মঙ্গল। হ্যাঁ। লগ্ন মেষ ধরে আপনার নাম্বারিং করুন, 1 থেকে 12 পর্যন্ত নাম্বারিং করুন। করছি স্যার। আচ্ছা, করলে মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। হ্যাঁ। এখন মঙ্গল যদি দ্বিতীয় ভাবে থাকে, মানে মঙ্গল বৃষ রাশিতে বসলো, মঙ্গলকে দ্বিতীয় ভাবে বসান, বসায় আপনার রেজাল্টটা কি হবে?
শুধু এই যে মঙ্গলের অবস্থানগত ফল, মানে মঙ্গল যে লগ্ন ভাবের অধিপতি মঙ্গল দ্বিতীয় ভাবের সাথে সংযুক্ত হলো, দ্বিতীয় ভাবের সঙ্গে যে সে সম্পর্ক স্থাপন করলো, এই সম্পর্ক স্থাপন জনিত ফলাফলটা কি হতে পারে? কিশোরী মোহন দাদা, আপনি একটু বলুন। হ্যাঁ দাদা, প্রশ্নটা আরেকবার বলে দেন। প্রশ্ন বলছি হচ্ছে যে এটা আম- হ্যাঁ, আর বলো। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমরা ধরে নিলাম একটা লগ্ন, কাল্পনিক লগ্ন হচ্ছে মেষ লগ্ন। তো মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। এই মঙ্গল দ্বিতীয় বসে আছে, মানে বৃষ রাশিতে বসে আছে। এখন এই যে মঙ্গলের অবস্থান দ্বিতীয় হলো, দ্বিতীয় ভাবের সাথে লগ্ন ভাবের যে সংযোজন হলো, এই যে সংযুক্ততা হলো, এর ফলে মঙ্গল কি রেজাল্ট দিবে, আমরা কি রেজাল্ট ধরবো? এখানে লগ্নাধিপতি মঙ্গল সে দ্বিতীয় ভাবে বসে গেছে। তো লগ্ন থেকে সাধারণত আমরা বিচার করি যে মানুষের মন, মস্তিষ্ক, চিন্তা ভাবনা, তার শরীর স্বাস্থ্য, আহ, দেহের গঠন, এগুলো সবই যেমনই করি, তার জীবিকাটাও। তার সাথে দ্বিতীয় ভাব থেকে আমরা মানুষের মুখের ভাষা, মুখের ভাষা, অন্ন বস্ত্র বাসস্থান, তার সাথে তার আত্মীয় স্বজন পরিজন, এগুলো আমরা বিচার করি। তো যেহেতু লগ্ন অধিপতি এখানে দ্বিতীয় ভাবে এসে বসে গেছে, তাহলে স্বাভাবিকভাবে এই মানুষটা, যেহেতু মঙ্গল মঙ্গল হচ্ছে সেনাপতি, তার কথাবার্তা গুলো ঠিক একটা মিলিটারি পাওয়ার, যেমন একটা পাওয়ার থাকবে কথায়। তার সাথে তার এখানে দ্বিতীয় ভাব থেকে আমরা যে আত্মীয় স্বজন যেটা করছি, তার আত্মীয় স্বজনের সাথে এখানে দ্বিতীয় ভাবে যদি দ্বিতীয় পতিটাকে দেখি, বা দ্বিতীয় পতিটাকে এখন অফ রাখি, রেখে আপনি আমরা ওইটা জাস্ট টানবেন না, মঙ্গলটা আছে সেইভাবে দ্বিতীয়ভাবে কে আছে সেটা মঙ্গল। বলার দরকার নেই। আপনি ওইটাকে টানবেন না, আচ্ছা, আমরা শুধু মঙ্গলটাকে দেখছি। তো দ্বিতীয় ভাবের মঙ্গল, এনার চিন্তাধারাটাও কিন্তু ওই এরকমই থাকবে, যেহেতু এখান থেকে দলিল পত্র, তারপরে তার আত্মীয় স্বজন, এগুলো দেখা হয়। তো তাদের সাথে, আত্মীয় স্বজনের সাথে কিন্তু তার একটা মিল থাকবে, এবং সে চাইবে তার আত্মীয় স্বজন একটু এগিয়ে যাক, তাকে সহযোগিতা করুক, এটাও চাইবে। তার সাথে সাথে যেহেতু মঙ্গল ভূ সম্পত্তির কারক, তো ইনি কিন্তু এই মঙ্গলের যখন দশা অন্তর্দশা আসবে, আর সে যখন দ্বিতীয় হবে, তাহলে সে তার ভূ সম্পত্তি বাড়ানোর জন্য, সে তার দলিল পত্রকে বাড়ানোর জন্য সে চেষ্টা করবে এখানে। তার সাথে সাথে তার এখানে দ্বিতীয় ভাব থেকে আমরা যে আত্মীয় স্বজন, তার সাথে দাদা আর একটু বলে দেন আপনি। না, আপনি যেটা বলছেন মানে আপনি সঠিক লাইনে আছেন। আহ, অন্য কোনোভাবে কেউ উপস্থাপন করতে পারবেন হিমাংশু বাবু? এখানে আমার একটা প্রশ্ন ছিল, যেটা উনি বলল যে ভূসম্পত্তি আহ, বাড়াবে, কিন্তু সেই ইন্ডিকেশনটা কিভাবে পাই? দুয়ে তো বর্ধিতকরণের ভিতরে আসতেছে ভাষা, আত্মীয় স্বজন, এই যে কথাটুকু বললো, কিন্তু ভূসম্পত্তি বাড়বে এইটা সে কিভাবে এখানে অ্যাড করলো? আমি একটু এই দাদা, আমি ব্যাপারটাকে এটার উত্তর আমি দিচ্ছি, এটার উত্তর আমি দিচ্ছি। যেহেতু মঙ্গল ভূ সম্পত্তির কারক, বা মঙ্গল ভূ সম্পত্তিকেও দেখে, আর দ্বিতীয় ভাব থেকে দলিল দলিল দস্তাবেজ এগুলো তৈরি হয়, তো ভূ সম্পত্তির যে দলিল, সেটা হতেই পারে এখানে। কিন্তু সেটা তো হারাতেও পারে। আচ্ছা, না, এটা আমি এখানে আমি আসছি। এখানে হ্যাঁ, হ্যাঁ, কিশোরী দা, আপনি থাকুন, আমি আসছি। হিমাংশু হ্যাঁ, দা, আপনি অন্য কোনো ওয়েতে কোনো কিছু বলতে পারেন? হিমাংশু দা, আপনাকে বলছিলাম, আপনি কি অন্য কোনোভাবে কোনো কিছু উপস্থাপন করতে পারেন? আচ্ছা, আবুল ভাই পারেন অন্য কোনোভাবে কোনো কিছু উপস্থাপন করতে? দাদা, আমি অ্যাড করতে পারবো না, আমি হয়তো ওই ফাঁকে ফাঁকে ঢোকার চেষ্টা করব। ও আচ্ছা। আচ্ছা, তাইলে আমি একটু আপনাদেরকে একটা লগ্ন ভাবের এটা আমি একটু বলে দিচ্ছি। মানে ধরেন আপনি আমরা আজকে যেটা শিখবো প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, মানে একেবারে ক্লায়েন্ট আমার চেম্বারে আসছে। তো এখন কিশোরীদা যেটা বলছে সেটা হচ্ছে রুলস, সূত্র, সঠিক, এখানে কোনো ভুল নাই। তো এখন আমার কাছে যখন ক্লায়েন্ট আসছে, তো আমাকে ক্লায়েন্টকে 10 মিনিটে ছেড়ে দিতে হবে। তো 10 মিনিটে যখন আমি ছেড়ে দেবো, এত বিষয় আমি তো ক্লায়েন্টকে বলতে পারবো না। তো ক্লায়েন্ট মূলত কি কি বিষয় আসতে পারে, তো এই বিষয়ে আমি যখন দেখবো, তখন এই লগ্ন ভাবকে যখন আমি অন্য ভাবের সাথে কানেকশন করব, সর্বপ্রথম আমি দেখব লগ্ন মানে হচ্ছে আমি।
লগ্ন মানে হচ্ছে আমি, এখানে হচ্ছে আমি আমার, এর বাইরে কোনো কিছু না। লগ্ন মানে আমি আমার, লগ্ন মানে হচ্ছে আমার প্রতিষ্ঠা, মানে আমি জীবনে প্রতিষ্ঠা কতটুকু লাভ করব, কি করব না, কি হবে, কতটুকু সুখ পাবো, কতটুকু দুঃখ পাবো, এই এভরিথিং হচ্ছে এই লগ্ন থেকে। ঠিক আছে, এখন লগ্ন মানে হচ্ছে আমার দেহ। তাহলে আমি যদি এই কয়েকটা বিষয়কে খুব বেশি প্রাধান্য দিই, তাহলে বিচার করতে আমাদের জন্য সুবিধা হবে। আমরা তো হচ্ছে বইয়ে অনেকগুলা থিওরি পাইছি, যে লগ্নের ভাবের হচ্ছে কারকতা, রাশির কারকতা সব পাইছি, কিন্তু এত কিছু তো আপনার হচ্ছে বিশ্লেষণ করে আমি ক্লায়েন্টকে বলতে পারবো না। তো ক্লায়েন্টকে যদি প্রপার ওয়েতে আমি কিছু বলতে চাই, তাহলে কিভাবে আমরা বিচারটা করবো? এখানে লগ্ন হচ্ছে আমি। এবার দ্বিতীয় ভাব কি হচ্ছে? দ্বিতীয় ভাব থেকে অনেক কিছু বোঝানো যায়, কিন্তু দ্বিতীয় ভাব থেকে মেইন যে বিষয়গুলো আপনার হচ্ছে যদি আমি নেই, বা মানুষ হচ্ছে আমার কাছে যে বিষয়গুলো জানতে আসবে, কিছু কমন বিষয় থাকে, যেমন আত্মীয় কুটুম্ব দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, টাকা পয়সা। দ্বিতীয় ভাব হচ্ছে বাক্য। দ্বিতীয় ভাব হচ্ছে আত্মীয়তার সূত্রে, বৈবাহিক আত্মীয়তার সূত্রে পরিবার। তো এই চারটা কমন বিষয় যদি আমরা নিয়ে নিই, দ্বিতীয় ভাব হচ্ছে আমার খাদ্য। তো এই ধরনের আমি পাঁচটা কমন বিষয় আমি নিলাম। আর লগ্ন ভাবের থেকে আমি নিলাম হচ্ছে আমি, আমার, আমি এবং আমার, আমার প্রতিষ্ঠা, আমার দেহ। আমি যদি এইটুকু নিলাম, ধরেন চারটা নিলাম আমি লগ্ন ভাব থেকে, তাহলে আমি এবার লগ্নপতি দ্বিতীয় আসছে, তাহলে আমার আত্মীয় কুটুম্ব, তাই না? লগ্ন হচ্ছে আমি, আর দ্বিতীয় হচ্ছে আমার আত্মীয় কুটুম্ব। এবার লগ্ন হচ্ছে আমি, আর দ্বিতীয় হচ্ছে আমার অর্থ। দ্বিতীয় অর্থ মানে আমি এখানে গেলাম, তো তাহলে আমার অর্থ। এমনিতেও জন্মছক অনুসারে এই যে দ্বিতীয় ভাব থেকে অর্থ বিচার করব, সেটা তো ঘুরিয়ে ফিরিয়ে আমারই অর্থ, পরিবারের মাধ্যমে পাইলাম আর আমার উপার্জনের মাধ্যমে পাইলাম, অর্থ তো এটা আমার, আর কেউ তো নিতে পারবে না। ঠিক আছে, এটা পরিমাণ কম বেশি যাই হোক, আর কেউ নিতে পারবে না। তাহলে দ্বিতীয় লগ্নপতি দ্বিতীয় গেছে, মানে আমি দ্বিতীয় গেছি, তাহলে এটা হচ্ছে আমার অর্থ। লগ্নপতি দ্বিতীয় গেছে, সেটা হচ্ছে ভাগ্য, তাহলে আমার বাক্য। এবার লগ্নপতি দ্বিতীয় গেছে, আমার বৈবাহিক সূত্রে যে পরিবার আছে সেই পরিবার। এবার লগ্নপতি হচ্ছে দ্বিতীয় গেছে, মানে আমার খাদ্য। ঠিক আছে, এইবার দেখুন মঙ্গলের কারকতা অনুসারে কিছু জিনিস আপনি যুক্ত করে দিন। মঙ্গল হচ্ছে এনার্জির কারক, মঙ্গল হচ্ছে স্ট্রাগলের কারক, সংগ্রামের কারক, সংঘর্ষের কারক, কঠোর পরিশ্রমের কারক, হার্ড ওয়ার্কিং এর কারক, একটা নির্দিষ্ট ডিসিপ্লিনের কারক। এবং এই সব কিছু আসে কিন্তু অন্যের কমান্ডে। একটা কথা মনে রাখবেন, সেনাপতি তখনই স্টেপ নিতে পারে, রাইফেলের গুলি চালাতে পারে, যখন তার কমান্ডিং অফিসার কমান্ড করবে। যখন রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যে সীমান্তে তুমি গুলি চালনা করো, তখন। তার আগে সে যত দক্ষ সেনাপতি হোক, সে কিন্তু গুলি চালাতে পারবে না। তাহলে সবসময় মঙ্গল কাজ করে অন্যের কমান্ডে, এই কথা মনে রাখতে হবে। মঙ্গল দশমে তুঙ্গস্থ হয়। দশম ভাব হচ্ছে আমাদের কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র যখন আপনি বলবেন, তাহলে এখানে একজন সিইও আছে, একজন এমডি আছে, তাই না আবুল হোসেন ভাই? যেহেতু আপনি কর্পোরেট জবে আছেন, এটা জি আপনি জি ভালো ব্যাখ্যা করতে পারবেন। জি যখনই কর্মক্ষেত্রে বলবো, এখানে একজন প্রধান আছেন যিনি মনিটরিং করছেন, যার আদেশে অন্য সবাই কাজ করে। জি এবং ইভেন যিনি সেনা প্রধান, তিনিও কিন্তু রাষ্ট্রপতির আদেশ ভিন্ন যুদ্ধের ঘোষণা দিতে পারেন না। তাহলে মঙ্গল সেনাপতি, তার সেনাপতি সুলভ শক্তি সামর্থ্য সবকিছু আছে। তো এই যে শক্তি সামর্থ্য, এনার্জি, এফোর্ট, সে কিসে ব্যয় করবে? মঙ্গল দ্বিতীয় যুক্ত হয়েছে, মানে অর্থ উপার্জনে কিন্তু সে তার এফোর্টটাকে ব্যয় করবে। তাইলে অর্থ উপার্জনের তার একটা প্রবল আগ্রহ, ইচ্ছে তার আছে কি নাই সেটা বলুন। তার আছে? জি আছে। আচ্ছা, তাহলে আমরা প্রাথমিকভাবে এই সিদ্ধান্তে পৌঁছলাম যে তার কিন্তু অর্থ উপার্জনের ইচ্ছে আছে। এবার আমার ক্লায়েন্ট আসলো আমার কাছে, আমি তাকে বলবো যে আপনার কিন্তু অর্থ উপার্জনের প্রবল ইচ্ছা বা আগ্রহ, বা আপনার এফোর্ট, বা আপনার হচ্ছে সমস্ত এনার্জি এখানে ব্যয় করতেছেন। এখন মানে অর্থ উপার্জনের এই যে এফোর্ট, এই যে এনার্জি ব্যয় করা, তো এটার পরিণাম আছে একটা। আপনি যে কোনো অ্যাকশন নেন, অ্যাকশনের একটা পরিণাম আছে। তো পরিণামটা কোথা থেকে বিচার করা হয়? কেউ বলতে পারেন পরিণামটা কোথা থেকে বিচার করা হবে? মানে অর্থ, মানে সে তো উপার্জন করতে যাচ্ছে, বা অর্থের সঙ্গে তার হচ্ছে মাখামাখির একটা ব্যাপার আছে। কিন্তু অর্থ আপনি যখন বলবেন যে আপনি তো অর্থ উপার্জনের জন্য প্রচুর এফোর্ট দিচ্ছেন, কিন্তু সেটা মানে তখন তো সে পাল্টা প্রশ্ন করবে আপনাকে, তাহলে আমি অর্থ পাবো তো দাদা, বা স্যার আমি অর্থ পাবো? মানে সেই আনসারটা আপনি কোথা থেকে দেবেন?
এটা এটা তৃতীয় ভাব থেকে, কারণ তৃতীয় ভাব তৃতীয় থেকে, ভাব ইচ্ছা পূরণের ভাব। তৃতীয় ভাব থেকে বিচার থেকে। আপনার যে কোনো ধরনের প্রাপ্তি কোথা থেকে বিচার করি? একাদশ ঘর থেকে। একাদশ ঘর। হুম। আপনার ধরেন আপনি জ্যোতিষ শিখতেছেন, ঠিক আছে? তো আজকে ধরেন 1 নম্বর ক্লাস, আর আমাদের কোর্স হচ্ছে 60টা ক্লাসের। তো 1 নম্বর ক্লাস করার পরে তো আপনি জ্যোতিষ বলে দাবি করতে পারবেন না নিজেকে, বা আপনি জ্যোতিষ চর্চাও করতে পারবেন না। 60 নম্বর ক্লাসে গিয়ে কিন্তু আপনি সেটা পারবেন। তার মানে হচ্ছে একাদশ ভাব কিন্তু উপচয় ভাব, মানে এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পরে ফল দিতে শুরু করে। তাহলে নির্দিষ্ট সময়ের পরে কেন ফল দিতে শুরু করে? কারণ এটার একটা অ্যাকশন আছে। মানে আপনি যে পদক্ষেপটা নিছেন, এই পদক্ষেপটা একটা প্রপার ওয়েতে যাবে, যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময় এটা থেকে আপনার রেজাল্ট পাবেন। একটা বৃক্ষ রোপণ করছেন, মানে বীজ রোপণ করছেন, সেটা থেকে বৃক্ষ হবে, যত্ন আত্তি করবেন, বড় হবে, বড় হওয়ার পর ফুল ধরবে, ফুল ধরার পরে ফল ধরবে। এটা হচ্ছে একাদশ ভাব। তাহলে প্রাপ্তি। এখন এই যে আমি তাকে বললাম যে আপনার অর্থ উপার্জনের প্রবল ইচ্ছা আছে, বা আপনার অর্থের সঙ্গে মাখামাখিতে আপনার আছে, তাইলে সে যখন প্রশ্ন করবে যে অর্থ আমি পাবো কি পাবো না, মানে অর্থ আমার আসবে কি আসবে না, আমরা চলে যাব সরাসরি একাদশ ভাবে। হুম। একাদশ ভাবে আমরা দেখবো একাদশ ভাবে ভাবটা কি অবস্থায় আছে, সেখানে কোন গ্রহ আছে, পাপ গ্রহ আছে নাকি আপনার ইয়ে আছে। এই ভাবের শুভাশুভ দেখবো। আমি বলেছি ভাবের শুভাশুভ বিচার করতে গেলে আমরা প্রথমে দেখবো হচ্ছে ভাবে কি আছে, মানে ভাবের অবস্থান দেখবো, ভাবের অবস্থান। তারপরে হচ্ছে ভাবদর্শী, ভাবে কোন কোন গ্রহ ভাবটাকে দেখছে। তারপর হচ্ছে ভাবের কারক, ভাবের কারক। আর তারপর হচ্ছে আমরা দেখব ভাবপতি। তাহলে ভাবের অবস্থান মানে একাদশ ভাবে আপনার কোন গ্রহ আছে কিনা। আমরা ধরে নিলাম একাদশ ভাবে কোনো গ্রহ নাই। আপনারা সবাই নাই লিখুন, একাদশ ভাবে সবাই নাই লিখে দিন, মানে কোনো গ্রহ নাই, গ্রহ নাই। এটা কিন্তু আমরা কাল্পনিক জন্মছক তৈরি করে এটা শিখছি। তা আপনারা জি। সবাই লিখিন একাদশ ভাবে কোনো গ্রহ নাই। একাদশ ভাবে কোনো গ্রহ নাই। গ্রহ থাকা হচ্ছে শুভ, গ্রহ না থাকা কিন্তু শুভ না। এবার একাদশ ভাব হচ্ছে উপচয় ভাব। উপচয় ভাবে পাপগ্রহ কিন্তু ভালো রেজাল্ট দেয়। উপচয় ভাবে পাপগ্রহ ভালো রেজাল্ট দেয়, শুভ ফল দিয়ে থাকে। উপচয় ভাবে পাপগ্রহ শুভ ফল প্রদান করতে সমর্থ হয়। লিখে রাখুন, নোটটা লিখে রাখুন, সমর্থ হন। স্যার তাহলে আবার একটু বলুন, আমরা একটু নোট করে নেই স্যার। উপচয় ভাবে পাপগ্রহ শুভ ফল প্রদান করতে সমর্থ হন। এটার মানে কিন্তু এই না যে শুভ গ্রহ থাকলে শুভ ফল দেয় না, ব্যাপারটা এরকম না। তবে উপচয় উপচয় ভাব ভাবে পাপগ্রহ পাপগ্রহ অবস্থান করলে সেটা শুভ ফল প্রদান করতে সমর্থ হন। আচ্ছা, তাইলে ভাবে আমাদের কোনো গ্রহণ নাই, আমরা এটা লিখে নিচ্ছি ভাবদর্শী। এবার ধরে নিন ভাবটাকে আপনার শনি দেখছে। ধরেন আপনি শনি বসে আছে, শনিকে বসান ধনু রাশিতে। সবাই ধনু রাশিতে শনির অবস্থান লিখুন। তাইলে শনির তৃতীয় দৃষ্টি পড়লো একাদশ ভাবে। হুম। শনির তৃতীয় দৃষ্টি একাদশ ভাবে পড়লো। এখানে আরেকটা সূত্র লিখুন, বাপপতি ভাবে দৃষ্টি প্রদান করলে, বাপপতি ভাবে দৃষ্টি প্রদান করলে ভাব অত্যন্ত শক্তিশালী হয়। ভাবপতি ভাবে দৃষ্টি প্রদান করলে ভাব অত্যন্ত শক্তিশালী হয়। তাইলে শনি এখানে তৃতীয় দৃষ্টি প্রদান করছে একাদশ ভাবে। শনি এই কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি, এই ভাবের একাদশ ভাবের অধিপতি হচ্ছে শনি। এই ভাবপতি শনি ভাবে দৃষ্টি প্রদান করছে, তাহলে ভাব অত্যন্ত শক্তিশালী হয়ে গেল। তাহলে আমরা ভাবদর্শী পেয়ে গেলাম। ভাব কারক। একাদশ ভাবের কারক গ্রহ কে বলুন তো, কেউ একজন বাবুলদা বলুন। একাদশ ভাবে কারক গ্রহ বাবুলদা বলুন, কোন গ্রহ একাদশ ভাবের কারক? শনি সরি, সরি শনি নামে তো শনি কোনো গ্রহ নাই। শনি 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 না, শনি তো একাদশ ভাবে কারক না।
আর কেউ? স্যার বৃহস্পতি। হ্যাঁ, বৃহস্পতি। বৃহস্পতি। তাহলে একাদশ ভাবের কারক হচ্ছে বৃহস্পতি। এবার আমরা বৃহস্পতির অবস্থানটা কোথায় আছে দেখবো। আমি ধরে নিলাম বৃহস্পতি পঞ্চমে বসা আছে, মানে সিংহ রাশিতে। লিখুন সবাই, পঞ্চমে সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থান লিখুন। কোন কোন জায়গায় লাগবো স্যার? পঞ্চম, মেষ লগ্ন তো আগেই লিখলাম। মেষ লগ্নের পঞ্চম ভাব কোনটা? আপনি কি নাম্বার করেন না 1 থেকে 12 হ্যাঁ পর্যন্ত? করছি স্যার। তাইলে 5 যেখানে আছে এখানে লিখে দিন। এই সে সিংহ রাশিতে। হ্যাঁ, সিংহ রাশিতে বৃহস্পতি বসে আছে। হুম। আচ্ছা, তাহলে বৃহস্পতির অবস্থানে মেষ লগ্ন সাপেক্ষে সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থান, এটা শুভ না অশুভ? এটা শুভ। শুভ। পঞ্চম ভাব হচ্ছে আমাদের ত্রিকোণ ভাব। হ্যাঁ। তাহলে বৃহস্পতি হচ্ছে নবম ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি। তো নবম ভাব হচ্ছে ত্রিকোণ ভাব, ত্রিকোণ ভাবের অধিপতি ত্রিকোণে বসে আছে, তো এটা অত্যন্ত শুভ। হুম। তাহলে বৃহস্পতি ভাবের কারক শুভ আছে। এবার ভাবপতি শনি কোথায় বসে আছে? নবমে। হুম। হুম। এই শনি কিন্তু দশম ভাবের অধিপতি, কেন্দ্র ভাবের অধিপতি, একাদশ ভাবের অধিপতি, এবং সে বসে আছে নবমে। তাহলে কেন্দ্র ত্রিকোণ যুগ সৃষ্টি করছে নবমে বসে। নবমে বসে কেন্দ্র ত্রিকোণ যুগ সৃষ্টি করলো। তাইলে শনির যে অবস্থান সেটা শুভ না অশুভ? কেন্দ্রে বসলে তো স্যার শুভই হয়ে যায়। কিভাবে শুভ হইলো? কি শুভ সেটা? সেটা হচ্ছে কেন্দ্র ত্রিকোণজনিত শুভ। হ্যাঁ হ্যাঁ, ওই কেন্দ্র ত্রিকোণ শুভ। মানে হচ্ছে ভাবজনিত শুভ। কেন্দ্র ত্রিকোণজনিত মানে ভাবগত শুভ। কিন্তু রাশিগত কি শুভ আছে? না, রাশিগত রাশিগত না, রাশিগত রাশিগত তো শুভ নেই। রাশিগত অশুভ। কেন রাশিগত অশুভ? শনি মকরের অধিপতি এবং কুম্ভের অধিপতি শনি, আর বৃহস্পতি হচ্ছে ধনু রাশির অধিপতি। তাইলে ধনু রাশি হচ্ছে অগ্নি, অগ্নির স্থান, আর শনি হচ্ছে পিতৃ, মাটি। তাইলে তত্ত্বগতভাবে অশুভ। রাশিগতভাবে কি অশুভ? সেটা আপনার হচ্ছে বৃহস্পতি হচ্ছে শনির সাথে সমতাপূর্ণ সম্পর্ক, মিত্রতা না। হুম, মিত্রতা না। যেহেতু সমতাপূর্ণ সম্পর্ক, কাজেই আপনার হচ্ছে এখানে মানে খুব একটা সে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তাহলে তার অবস্থানটা এখানে কি হলো? অ্যাভারেজ হলো। হুম। যদিও কেন্দ্র ত্রিকোণ যুগ সৃষ্টি করছে, তথাপিও কিন্তু অ্যাভারেজ হলো। এবার শনির কারকতা কি? জীবনের প্রথম দিকে শুভ ফল দেয় নাকি বিলম্বে শুভ ফল দেয়? বিলম্বে। বিলম্বে বিলম্বে। বিলম্বে বিলম্বে ফল দেয়। বিলম্বে। বিলম্বে শুভ ফল দেয়। শনি হচ্ছে বিলম্বে শুভ ফল দেয়। লিখে নিন এটা, শনি বিলম্বে শুভ ফল দেয়। এই টার্মস গুলো আমরা সব একসাথে মিলালেই আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাব। তাহলে আমরা ব্যক্তির লগ্নপতি মঙ্গল গেছে দ্বিতীয়। তো দ্বিতীয় যাওয়ার কারণে দ্বিতীয় ভাব থেকে আমরা যদি অর্থটাকে নিই, অনেকগুলা উপকরণ আছে দ্বিতীয় ভাবের বিচার্য উপকরণ। হুম। হুম। তো সাধারণত অ্যাস্ট্রোলজারের কাছে কিসের জন্য মানুষ আসে? অর্থ। বেশিরভাগ ক্ষেত্রে অর্থের জন্য আসে। এবার হচ্ছে তার অর্থ নিয়ে আর যদি আমরা দেখি, এটা একটা প্রধান বিষয় আমাদের কাছে আসার, মানুষ আসার একটা প্রধান বিষয় হচ্ছে তার আর্থিক সমস্যা, ফিনান্সিয়াল সমস্যা। তো এই আর্থিক যে বিষয় নিয়ে সমস্যা থাকে, তাহলে তার আর্থিক বিষয়াদি নিয়ে সে আমার কাছে আসতো। তা আমি তাকে বললাম আপনার লগ্নপতি তো এই দ্বিতীয় গেছে, তো অর্থের সাথে একটা মাখামাখি তো তার হইলো। মানে আপনি যদি গিয়ের উপরে পড়ে যান, লগ্ন হচ্ছে আপনি, আর দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, তাহলে আপনি অর্থের উপরে পড়ে গেলেন। তো আপনি দ্বিতীয় গেলেন মানে আপনি অর্থের উপরে শুয়ে আছেন, অর্থের উপরে পড়ে গেলেন, আপনাকে হ্যাঁ, ধাক্কা মেরে অর্থের উপরে ফেলাই দিল নেচার, প্রকৃতি। ঠিক আছে? তাহলে চিন্তাধারা তখন অর্থের দিকে ধাবিত হবে। হ্যাঁ, কিছু না কিছু অর্থ তো আপনার গায়ে লাগবে। আপনাকে ঘিয়ের উপরে ফেলাই দিলে আপনার হাতে কিছু না কিছু ঘি লাগবে না? অবশ্যই। আমাদের সমাজে কথা প্রচলিত চলে, যিনি ঘিয়ের দোকানদার তার হাতে কিছু না কিছু ঘি লাগেই, এবং তার শরীরে ঘিয়ের গন্ধ করেই। হ্যাঁ। অথচ সে কিন্তু ইচ্ছা করে শরীরে ঘি মাখায় না, না। তথাপি তার শরীরে কিছু ঘিয়ের গন্ধ করে। তো এই যে ব্যক্তি লগ্নপতি দ্বিতীয় গেল, তা সে অর্থের উপরে গিয়ে পড়লো, কাজেই অর্থের কিছু মাখামাখি তার থাকবে। এবার আমি তাকে বললাম যে আপনার জীবনে অর্থ আসবে। এখন সে বলল যে কখন আসবে? আমি তখন তাকে বলবো 36 বছর পরে আসবে, এবং অবশ্যই আসবে। যদি আমি কুষ্টি করে আমি লিখে দিব
এই জাতকের অবশ্যই অর্থ আসবে 34 বছর বয়সের পরে। স্যার এবার 34 বছর বয়সের পরে যে দশা থাকবে সেই দশাটাই যদি শুভ হয়, 36টা পেলাম কোথায়? শনি অ্যাক্টিভ হয় 34 বছর বয়সে। আপনারা এই বিষয়টা মনে হয় জানেন কিনা জানি না, তবে লিখে রাখুন। রবি হচ্ছে 22 বছর বয়সে অ্যাক্টিভ হয়। রবির অ্যাক্টিভ হয় 22 বছর বয়সে, মানে ব্যক্তির যখন বয়স 22 হয় তখন রবি অ্যাক্টিভ হয়। স্যার চন্দ্র আর হচ্ছে 24 বছর, শনি চন্দ্র 24 বছর, চন্দ্র 24 বছরে অ্যাক্টিভ হয়। জি স্যার। মঙ্গল 28 বছর, বুধ হচ্ছে 26/32, কোন গ্রন্থে 26 বলা হয়েছে, কোন গ্রন্থে 32 বলা হয়েছে। বৃহস্পতি 16, শুক্র 25, শনি হচ্ছে 36, রাহু কেতু 42, রাহু কেতু 42। আর এখানে কি 36-এর পরে হবে না 36 বয়সে, নির্দিষ্ট 36 বছর বয়সে হবে? ওই নির্দিষ্ট ভাবে কি কোনো কিছু ফল দেয় যখন দা? ওই 36-এর পরেই বলবেন। আপনি নির্দিষ্ট করে কিছু বলতে পারেন না, নির্দিষ্ট করে বললে আপনি হচ্ছে ঈশ্বর হয়ে যাবেন। তা আপনি আমি কেউ ঈশ্বর না, আমরা শুধু একটা ভাষা জানি প্রকৃতির, সেই ভাষাটা জানি আমরা সম্ভাব্য কিছু বলতে পারি। আমরা কোন কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারি না, এটা আমার বিশ্বাস আর কি। আমরা সবাই যদি ব্যক্তি জীবনে এটা ফলো করেন তাহলে জীবনে অসম্মানিত হবেন না। স্যার এই জায়গায় আমরা একটু বলতে পারি না যে সে জায়গা জমির জন্য আসছে, কোন সময় তার জায়গা জমি হবে? কারণ তার জায়গায় পৃথিবী তুমি ওই তো- লিখে আমার আর আপনার কি, আপনাকে তো দিবে না, আমাকেও দিবে না। যা পড়তেছেন তাই পড়েন। যদি আপনি আমি যা বুঝাচ্ছি সেটা যদি আপনি মানে ভালো জানেন, তাহলে এর আগেই তো আপনার না বলা না উচিত স্যার, ছিল আমি যখন স্যার, সুযোগ না না দিচ্ছি। সেটা না, আমি একটু প্রশ্ন করে জানতে চাইছি আর কি। উল্টা যাবেন যে না, উল্টা গেলে এটাই শিখবেন না। এটা না শিখতে পারলে এই জীবনে জ্যোতিষ করে খাইতে পারবেন না। বাবের সাথে বাবের কানেকশন না করতে পারলে জ্যোতিষ করে খাইতে পারবেন না। তখন আমি আন্দাজে কথা কই দিব সবসময়। আগে এটা শিখুন ভালো করে। আমার কথা হয়তো আপনার খারাপ লাগতে পারে আপনার, না কিন্তু না স্যার, না মানে সে- আমি হচ্ছে, আমি চাই হচ্ছে আপনি একটা জন্মছক পাইলেই যেন আপনি 10টা কথা বললে 10টা কথা সত্য হয়। ঠিক আছে স্যার, ঠিক বলেন। আছে ঠিক আছে। এবার হচ্ছে আমরা যে তাকে বললাম যে 34 বছর বয়সের পরে আপনার অর্থ হবে, এটা বলার কারণটা কি? কারণটা হচ্ছে লগ্নপতি যদিও তার হচ্ছে মিত্র ক্ষেত্রে নাই, কিন্তু তার একাদশ ভাব বলছে, একাদশ ভাবটা কিন্তু আমরা শুভ পেলাম, ভাবের অবস্থান শুভ। ভাবে কোনো পাপগ্রহ যেহেতু নাই, অবস্থান শুভ। বাপদর্শী মানে বাপপতি বাপকে দর্শন করছে। বাপ যখন বাপকে যখন বাপ দর্শন, ধরেন হচ্ছে এখানে যদি আপনার রাহু, আপনার হচ্ছে মঙ্গল বসে থাকতো, রাহু মঙ্গলকে বসাই দেন, লিখুন রাহু প্লাস মঙ্গল, রাহু প্লাস মঙ্গল লিখুন, একাদশ ভাবে রাহু প্লাস মঙ্গল লিখুন। তাহলে এখন আপাত দৃষ্টিতে এই ভাবটা রাহু মঙ্গলের অঙ্গারু যোগ হয়ে গেল, হুম হুম। তাই না? মঙ্গল হচ্ছে সংঘর্ষ বোঝাচ্ছে, মানে যুদ্ধ বিগ্রহ সংঘর্ষ। তার ব্যক্তি জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে তো যুদ্ধ আছে। আমরা হচ্ছে ঘুম থেকে উঠার পরে যুদ্ধটা শুরু হয়ে যায়, ঠিক আছে? অনেক সময় স্যার ঘুমিয়ে থাকেও যুদ্ধ শুরু হয়ে যায়। হ্যাঁ, মানে হয়ে যায়, কথা সত্য। এবার রাহু বসে আছে। আপনি যখন গ্রহের কারকতা বুঝতে যাবেন, গ্রহের কিছু কিছু শর্ট টার্ম আছে, এই টার্মগুলোকে যদি আপনি ভালোভাবে আত্মস্থ করতে পারেন, তাইলে হচ্ছে মানে আপনার হচ্ছে এত সুন্দর প্রেডিকশন করতে পারবেন। যেমন রাহু হচ্ছে, রাহু এক কথা হচ্ছে অতি, ঠিক আছে? রাহুর কারো কথা শুধু একটা কথা আপনি মনে রাখেন, হাজার হাজার কারো কথা বাদ দিতেন, শুধু একটা কথা লিখুন অতি।
এই অতি কথাটা লিখে রাখো। এবার মঙ্গলের কারকতা কি? মঙ্গল হচ্ছে সংঘর্ষ, মঙ্গল হচ্ছে স্ট্রাগল, মানে প্রচুর চেষ্টা। মঙ্গল হচ্ছে মানে ডিসিপ্লিন ওয়াইজ কাজ করা, অন্যের আদেশে কাজ করা। তাহলে এই মঙ্গলের যে কারকতা, রাহু এটাকে বুস্ট করে দেবে। বুস্ট করার কারক গ্রহ হচ্ছে রাহু, মানে এটাকে অতি করে দেবে। এবার এই অতিটা আপনার হচ্ছে 36 বছর বয়স পর্যন্ত, যেহেতু শনি দৃষ্টি দিয়ে রাখছে ভাবে, 36 বছর বয়স পর্যন্ত ব্যক্তি হচ্ছে কঠোর পরিশ্রম করতে হবে তাকে। যদি তিনি কঠোর পরিশ্রম করে, তাইলে ওই অর্থ যখন পাবে সেটাও অতি অর্থ পাবে। এই রাহু মঙ্গলের অঙ্গারু যুগ আমরা বলছি, কিন্তু এই অঙ্গারু যুগে তাকে শত কোটি টাকার মালিক বানাইতে পারে। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে অর্থটাকে নিয়ে বিচার করলাম, আমরা পেলাম যে সে প্রচুর অর্থবান হবে। এবার যদি বাক্যটাকে নিয়ে বিচার করি, লগ্নপতি মানে আমি আমি গেলাম আমার বাক্যের জায়গায়, এবার বাক্য কি হবে? এটা কিভাবে বিচার করবেন? মানে আমার বাক্য মধুর হবে নাকি আমার বাক্য কর্কশ হবে? যেমন আমি কর্কশ কথা বলি, ভাবার টাং হচ্ছে আপনার হচ্ছে একটু মানে খুবই মোটা গলা, আমার উঁচু সুরে কথা বলি, এটাই কিন্তু আমার নেচার। তো এরকম হবে এখানে নাকি? মধুর হবে না, কেন হবে না? মঙ্গল আছে যখন মধুর হবে না। মঙ্গল আছে যে বলেই তো হবে। কারণ মঙ্গল রসের মধ্যে, মঙ্গল কোন রসের কারক? মঙ্গল স্যার ঝাল। মঙ্গল কি জাল রসের কারক নাকি রবি জাল রসের কারক? স্যার মঙ্গল ওই পিতা, এক একটা বইতে মঙ্গল পিতা। এক একটা বইতে এক এক লেখা, কোন কোন জায়গায় ঝাল বইতে আছে। এটা নিয়ে কোনো পার্থক্য নেই, এটা সব না না, জায়গায় মঙ্গল তিক্ত রসের কারক। মঙ্গল তিতা রস, তিতা। হ্যাঁ, আপনি আবার দেখে নিন। ঠিক আছে, আর আপনাকে নোট দেওয়া হয়েছে, আমি নোট দিচ্ছি, এটা মঙ্গল না না, তিক্ত রসের কারক। মঙ্গল তিক্ত রস কারণ। তো মঙ্গল যদি তিক্ত রসের কারক হয়, আমি গেলাম কথার জায়গায়, তাহলে আমার কথাবার্তা যে কিছু তিতা থাকবে কিনা বলুন সেটা। অবশ্যই থাকবে স্যার। তো একবার হচ্ছে মানে চোখ বুজে বলে ফেলুন। এই যে আপনি প্রথম প্রেডিকশনটা করলাম যে ভাই আপনি তো অর্থের প্রতি আপনার হচ্ছে প্রবল এফোর্ট আছে, আপনার অর্থ পেতে চান, আহ, আপনার ইচ্ছে আছে প্রচুর অর্থবান হওয়ার, আপনি অর্থ পাবেন ও 36 বছর বয়সের পরে। এর জন্য আপনাকে প্রচুর সংঘর্ষ এবং স্ট্রাগল করতে হবে। ঠিক আছে? তো এই যে স্ট্রাগল করবেন, সংঘর্ষ করবেন, করলে আপনি প্রচুর অর্থ পাবেন। কিন্তু ভাই কথাবার্তা কিন্তু মানে একটু ভালো করতে হবে। আপনার কথাবার্তা সুন্দর না, আপনি হচ্ছে আত্মীয় কুটুম্ব, ওই নিয়ে আসলাম আত্মীয় কুটুম্ব, আত্মীয় কুটুম্ব পারিবারিক বৈবাহিক সূত্রে যে আত্মীয় কুটুম্ব মানে আপনার শ্বশুর বাড়ি, এদের সাথে আপনি কথাবার্তা একটু তিতা কথাবার্তা বলেন। আপনি একটু ভাষাটাকে চেঞ্জ করুন। ঠিক আছে? তো উনি বলবে যে হ্যাঁ ঠিকই আছে, আমি তো আসলে কথাবার্তা একটু তিতাই বলি। ঠিক আছে? এইবার এই তিতার দ্বারা আত্মীয় কুটুম্বের সাথে কি সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে, নাকি সম্পর্কটা মানে অব্যাহত থাকবে? মানে হচ্ছে ধরেন যেমন ধরেন আমির যে কথাবার্তা বলছি, যেমন সুভাষ দা আপনার সঙ্গে কিন্তু আমি একটু মিস বিহেভ করে ফেলছি, একটু নেগেটিভ আচরণ করে ফেলছি, এতে করে আমার প্রতি আপনার যে ভালোবাসা সেটা কি কমে যাবে নাকি মানে বহাল থাকবে? মানে আপনি মাইনে নেবেন যে এই লোক হচ্ছে এরকমই, তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মানে তার সাথে সম্পর্কটা অব্যাহত রাখবে। তো এই এখানে যে প্রাথমিকভাবে একটু হবে, কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে সে এটা বারবার যখন দেখবে তখন বুঝে নেবে যে না, এনার একটা নেচার, এটা একটা ঠিক কথা আছে। টাতার প্রকৃতিগত স্বভাব এটা, না না, এটা আর বুঝে তখন মেনে নিতে নেওয়া সময় হবে। লাগবে। স্যারকে সন্তুষ্ট আমি করার সেটাই দরকার বলছি। নাই, বাস্তব কথাটা বলেন। প্রথমে না, ধাক্কা খাবো, পরে বুঝে নিতে আস্তে আস্তে সময় লাগবে। না, এখন আমি আমরা সেটাই হ্যাঁ এই যে বলছি। হ্যাঁ, বুঝে নেব। আবুল আমি হোসেন স্যারের কথাটা ঠিক আছে, আপনি রাইট কথা বলছেন। এই যে আমরা বুঝে নেব, এই বুঝে নেব কোথা থেকে? এটা আমরা বুঝে নেব কোথা থেকে? দ্বিতীয় ভাবের অধিপতি হচ্ছে শুক্র। শুক্রের অবস্থান কোথায় আছে আমরা সেটা দেখব। শুক্রের অবস্থান থেকে আমরা বুঝে নেব যে আসলে মানে আমাকে সুভাষ দা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে, নাকি হচ্ছে আমারও গোচরে বলবে যে ওই লোকের ক্লাসই এরকম না, তার ব্যবহারই বলো না। ঠিক আছে? এটার অবস্থান আমরা দেখবো শুক্রের অবস্থান থেকে। তাহলে শুক্রের অবস্থান, এবার শুক্রের বসান, কেউ একজন বলুন শুক্রকে কোথায় বসাবো? স্বপন দা বুঝতেছেন তো? অবস্থান থেকে শুক্রের অবস্থান। শুক্রকে চতুর্থ ঘরে বসান, তাইলে কি হবে? আচ্ছা, শুক্রকে চতুর্থে বসাইলাম। জি। তাহলে আমি একটা কথা বলছিলাম যে বাবের মধ্যে হচ্ছে 1 নম্বর বাব, 4 নম্বর বাব, 5 নম্বর বাব এবং 9 নম্বর বাব অতি শুভ বাব। হুম।
তাইলে শুক্রের অবস্থান ভাবগতভাবে শুভ। শুভ, জি। আচ্ছা, ভাবগতভাবে শুক্রের অবস্থান শুভ। চতুর্থ ভাব হচ্ছে আমাদের সুখের জায়গা। এবং বন্ধুর চতুর্থ জায়গা। ভাব হচ্ছে আমাদের সুখের জায়গা। তাহলে দ্বিতীয় পতি যেহেতু চতুর্থে আছে, তাহলে আমরা হচ্ছে এই যে মিসবিহেভটা হলো, এই মিসবিহেভের পরে আমরা কিন্তু সুখী পাবো, মানে দুঃখ আসবে না, তাই না? এবার হচ্ছে আমরা কি শতভাগ বলে দিতে পারি যে আপনি যে এই যে মিসবিহেভ করলেন, আপনার যে কথাবার্তা, এই যে তিতা ভাব আছে, এই তিতা ভাবের কারণে আপনার হচ্ছে অনেকের সাথে এই সম্পর্ক একটু আহ, টালমাটাল হবে, কিন্তু এই টালমাটাল হওয়ার পরও আপনার সম্পর্কটা সুখেরই থাকবে, সম্পর্ক মানে ভালো সম্পর্ক থাকবে। চতুর্থ ভাব মিত্রতার ভাব, আপনি মিত্রতার পূর্ণ সম্পর্কই থাকবে। উনি জি, আপনাকে এটা বলে অপছন্দ দিতে করেন, পারি, উনি এটা আপনাকে, বলে দিতে পারি এখন। হ্যাঁ, কিন্তু বলে যে দিব, এই বলে দেওয়ার জন্য কি আরো কোনো কিছু আমরা দেখতে হবে বা আরো কোনো চিন্তা করতে হবে? দেখুন তো, একটু ভেবে দেখুন তো, আর কোনো চিন্তার প্রয়োজন আছে কিনা? বলে দেওয়ার আগে কোনো যদি কিন্তু লাগিয়ে দেবো কিনা, বা কোনো শর্ত জুড়ে দেবো কিনা? যদি দেই তাহলে কেন শর্তটা জুড়ে দেবো? না, কিন্তু কি মায়ের কথা কিছু বলা যায় কিনা? দর্শন কর। আপনি আপনার কথা বলুন। যে একটা কিছু তো মায়ের বলতে, মানে বলা উচিত। আপনি না বলতে পারলে আপনি আগাইতে পারবেন না। দর্শন করে যে যদি। মাতৃস্থান থেকে চতুর্থ করে আছে, চতুর্থ কোরটাকে শেষ করুন, দশম করে পরে টেনে নিয়ে। ও, মাতৃস্থান থেকে অনেক সাহায্য সহযোগিতা পেতে পারে, ওই ধরনের কিছু। এখানে আমি আপনার হচ্ছে গত ক্লাসে একটা কথা বলছিলাম যে বাবত বাবম সূত্র আমাদেরকে নিয়ে ভাবতে হবে। এখন আমরা উচ্চতর ক্লাসে আছি, হুম। বাবত বাবম প্রত্যেকটা ভাবকে নিয়ে আমরা আলাদা আলাদা ভাবে দেখব। যখন আমরা দেখব, তাহলে আমি যদি প্রত্যেকটা ভাবকে লগ্ন ধরি, বাবত বাবম সূত্রে মূল আধার হচ্ছে যখন যে ভাবকে নিয়ে বিচার করব সেই ভাবকে লগ্ন ধরব। তাইলে আমি দ্বিতীয় পতি যখন বিচার করছি, তখন কিন্তু আমি দ্বিতীয় ভাবকে লগ্ন ধরে বিচার করতে হবে। তাইলে দ্বিতীয় ভাবকে যদি আমি লগ্ন ধরে বিচার করতে চাই, তাহলে কি করতে হবে আমাদের? দ্বিতীয় থেকে শুক্রের অবস্থান কত নম্বরে আছে দেখুন তো? তৃতীয় আছে, দ্বিতীয় তৃতীয় থেকে আছে। তৃতীয়। হ্যাঁ। তাহলে তৃতীয় মানে কি? আমাদের ইচ্ছা শক্তি। তৃতীয় মানে হচ্ছে আমাদের অ্যাকশন। তৃতীয় আমাদের হচ্ছে প্রচেষ্টা, চেষ্টা প্রচেষ্টা সবই হচ্ছে তৃতীয়। তাহলে এই যে আমি তাকে বলবো যে আপনার হচ্ছে এই কথাবার্তার কারণে যে সম্পর্কের একটু হানি হচ্ছে, সেটা ঠিক হয়ে যাবে, দিন শেষে আপনি সুখের আভাস পাবেন, কিন্তু তার জন্য আপনাকেও চেষ্টা করতে হবে। দ্বিতীয় পদে চতুর্থে আছে, সেটা হচ্ছে তার পক্ষ থেকে তৃতীয় নম্বর ঘর। চতুর্থের সুখ আমরা তখনই পাবো যখন আমি প্রচেষ্টা করব। মানে ভাই আমার ভুল হয়েছে, আমি কি সরি বললাম, এই জিনিসটা আমাকে কিন্তু ব্রেনে রাখতে হবে। এইটা যখন করতে পারবো, তখনই এই শর্ত সাপেক্ষে আমি সুখ পাবো। এই শর্ত সাপেক্ষে আমার মিত্রতা আপনার সঙ্গে বজায় থাকবে। এবার কি বুঝতে পারলেন? জি, দেখুন, যদি এই জায়গায় কোনো বুঝার কোনো ঘাটতি থাকে তাহলে বলুন। এই একটা বিষয় যদি আপনারা বুঝেন, বাকি সব আপনারা আপনারা বিচার করতে পারবেন, এই থিওরিটা যদি বুঝতে পারেন। মূল আচ্ছা, বিষয় হচ্ছে থিওরিটা। এখানে একটা কথা আছে স্যার যে আমি চতুর্থ। স্যার আমি একটু স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলুন। আচ্ছা, আবুল হোসেন সাহেব বলুক, আবুল হোসেন সাহেব বলেন, তারপর আচ্ছা, আমি বলুন, একটু এখানে বলবো। আমি বলতে চাচ্ছিলাম আমি যে আপনার নাম লিখছি। বলেন স্বপনদা স্যার। বলেন, আপনি বলেন, অসুবিধা নাই, আমি পরে বলি। না, আপনি বলেন আগে, তারপর স্বপনদা বলবেন, আপনি বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে এখানে শুক্র তো চন্দ্রকে শত্রু মনে করে, এটা তো চন্দ্রের ঘর। ওটা তো না, আপনি না, না, বুঝতে সরি। পারছি। হ্যাঁ, ঠিক আছে, আমি প্রশ্নটা নিলাম, স্বপনদার প্রশ্নটা আমি নিলাম। আচ্ছা, আবুল ভাই কি বলতে চেয়েছিলেন? আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে চতুর্থ ভাবে শুক্রের অবস্থানে শুক্র কিন্তু মধুর এবং অম্ল রস দুইটাই দেবে। হুম। তো সেইখানে হ্যাঁ, আমার অবস্থানটা মানে খুবই যে সুসম্পর্ক হবে তেমনটা আমি আজ করতে পারতেছি না, বাট আপনি যেটা শর্তটা দিছেন যে আমি যদি আমার মানে উন্নয়নের চেষ্টাটা আমার ভিতরে অব্যাহত থাকে, তাহলেই আমি এখানে মধুর সম্পর্কটা ডেভেলপ করতে পারবো, না হলে ঘাটতি হওয়ারও সুযোগ আছে। হ্যাঁ, এখানে আপনি যেটা বলছেন মানে এইটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু এই এই জায়গায় আমি একটু প্লাস করে দিচ্ছি, তাহলে আপনার জন্য আরো সুবিধা হবে বা সবার জন্য সুবিধা হবে। আবুল ভাই একদম রাইট পয়েন্টে আছে, একদম একদম মানে যথার্থ পয়েন্টে আছে উনি। আপনি দেখুন, ওনার কথাটাই আমি নিচ্ছি, আর স্বপনদার কথা ওরা নিচ্ছি। শুক্রের মিত্র ক্ষেত্র না, এটা চন্দ্র হচ্ছে শুক্রের
আপনার হচ্ছে মানে শত্রুর জায়গা। তো হ্যাঁ কিন্তু সেটাই বলছিলাম। ভাবগতভাবে, হ্যাঁ ভাবগতভাবে কিন্তু মানে শুক্রের অবস্থান মানে অত্যন্ত ভালো। 1 4 5 9 আমরা তো ভাব বিচার করি। ভাব বিচার যেহেতু করি, ভাব বিচারে হচ্ছে চতুর্থ ভাব হচ্ছে শুভ ভাব, কেন্দ্র ভাব। তো এই শুভ ভাবের শুভত্ব আমরা পাবো, শুভ ভাবের শুভত্ব আমরা পাবো। এইবার স্যার পেতে গিয়ে হচ্ছে যেহেতু শুক্র এখানে আপনার হচ্ছে মিত্রক্ষেত্র না, প্রবলেম হবে। এই শুক্র স্যার যেহেতু শুক্র আপনার তো হচ্ছে আবার কি চন্দ্রের তো শত্রু না, তো সম। আপনার চন্দ্রের তো আরে না, শত্রু। চন্দ্র শুক্রের শত্রু, শুক্রের শত্রু চন্দ্র। শুক্র শত্রু, রবি রবিচন্দ্র। হ্যাঁ, রাইট। ও, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনার হচ্ছে তার যেহেতু এটা মিত্রক্ষেত্র না, তাইলে এখানে একটু ঝামেলা আছে, মানে সে এখানে আরামে বসে নাই। কিন্তু আবার চন্দ্র কাউকে কিন্তু শত্রু মনে করে না, সে তো মাতৃস্বরূপা, সবাইকে হ্যাঁ বসে। এই কথাই আমি বলতে চাচ্ছিলাম স্যার, যে আচ্ছা শত্রু আসো, উনি তো হ্যাঁ এটা মনে করেন। এটা আসছে আপনার দেখুন। তো হুম। এখানে কিন্তু আমরা এই যে আপনার হচ্ছে সম্পর্ক যে উন্নয়ন হবে, এটার একটা শর্ত আমরা দিচ্ছি যে কি, আপনার প্রচুর চেষ্টা করতে হবে, প্রয়াস করতে হবে। প্রয়াস চেষ্টা করার পরে আমরা মানে হচ্ছে সম্পর্কটা বজায় থাকবে। তাহলে এটা কি বিলম্বে পাচ্ছি না আমরা সম্পর্কটা? হুম হুম। বিলম্বে হ্যাঁ পাচ্ছি। স্যার। এখানে আমি আবুল ভাইয়ের সাথে যেটা সংযুক্ত করতে যাচ্ছি, ওই আমরা তো মূলত বিচার করছি হচ্ছে লগ্নপতি দ্বিতীয় ভাবে গেছে। তাইলে আমাদের এই হ্যাঁ দ্বিতীয় ভাব সম্পর্কে যা যা বিচার করব, তার প্রাপ্তি কোথা থেকে দেখবো? সব হলো এই একাদশ থেকে। একাদশ থেকে। একাদশ থেকে। তাহলে একাদশ ভাব উপচয় ভাব, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সার্টেন টাইমের পরে আপনাকে রেজাল্ট দেবে। অবশ্যই। তাহলে সার্টেন টাইম পরে যেহেতু রেজাল্ট দিবে, মানে আপনাকে কিন্তু ওই শুক্র আপনাকে মানে সুযোগ দিছে, ওই শনি নবমে বসে আপনাকে সুযোগ দিছে, ভাই তোমার 36 বছর টাইম দিলাম, নিজের শুধরাই নাও। এই শুধরাই নিলে পরে দা তোমার হচ্ছে ওই তুমি উল্টা পাল্টা বললো তোমার সম্পর্ক ঠিক থাকবে, মিত্রতা পাবে, বন্ধুত্ব পাবে, সবই পাবে, পারিবারিক সম্পদ পাইবে। ঠিক আছে। দ্বিতীয় ভাব হচ্ছে আপনার অর্থ। আর চতুর্থ ভাব কি? আপনার বাবার অর্থ, হুম। তাই না? তাহলে দ্বিতীয় ভাব আপনার অর্থ আর চতুর্থ ভাব আপনার বাবার অর্থ। আপনার বাবা দিয়ে গেছে আপনাকে 1 কোটি টাকা, আর আপনার হচ্ছে 1 কোটি টাকা। তাহলে দ্বিতীয় আর চতুর্থ মিললে 36 বছর পরে বয়সের পরে আপনার কয় কোটি টাকা হবে? 2 কোটি টাকা। এইবার তখনই 2 কোটি টাকা হবে যখন আপনি হচ্ছে ওই 1 কোটি টাকাকে আনামত রেখে ইনভেস্ট করতে হবে আবার ইনভেস্ট বিভিন্ন। করে আপনাকে যখন এটা প্রয়াস করবেন যে এটাকে কিভাবে আমার 2 কোটি টাকা করা যাবে, তাহলে রেজাল্ট কি হচ্ছে? রেজাল্ট হচ্ছে আপনার পারবেন। ঠিক আছে। এইবার হচ্ছে আমরা দেখব, এখন আমরা সবই তো বলে দিলাম পারবো, পারবে পারবে না। এখানে লগ্নের অবস্থানে আমরা বলছি বাপ, বাপ বিচার করতে গিয়ে দেখবো বাপ কতটা শক্তিশালী, বাপ প্রতি কতটা শক্তিশালী। আর বাপ যদি শক্তিশালী হয়, বাপ প্রতি যদি শক্তিশালী হয়, তবেই না হচ্ছে সে বিপদগামী হবে না। আমি যতই তাকে পরামর্শ দিই সে তো বিপদগামী হতে পারে। এবার দেখুন আপনার বাপ কতটা শক্তিশালী। ধরেন আপনি মঙ্গল, আমরা তো দ্বিতীয় বসাইছিলাম, কারণ লগ্নপতি দ্বিতীয় নিয়ে আমরা বিচার করছি। তো বাবে মঙ্গলের দৃষ্টি নাই। এবার বাবে যদি আপনি ধরেন আপনার বাবে আছে রবিকে বসাই দিলেন, রবি তুঙ্গস্থ আছে, তাহলে বাপটা শক্তিশালী হইলো কিনা? বাপটা শক্তিশালী হইলো। গ্রহ যখন তুঙ্গ হয়, আমরা কিন্তু পাইছি গ্রহ যখন তুঙ্গ হয়, গ্রহ যে স্থানে তুঙ্গ হয় সেই স্থান এবং তার যে রাশি, সে যে বাবের অধিপতি, সেই বাবের হচ্ছে শুভ ফল দিয়ে থাকে। এক্ষেত্রে সে শত্রু মিত্র মানে না। তাহলে রবি হচ্ছে লগ্নে তুঙ্গস্থ হয়েছে, লগ্নের শুভ ফল দেবে। আর পঞ্চম, পঞ্চম মানে হচ্ছে তার পঞ্চম ভাবের অধিপতি সে, তাহলে পঞ্চম ভাবের শুভ ফল দেবে। এবার আপনি বংশমর্যাদা কোথা থেকে বিচার করেন? পঞ্চম ভাব থেকে। আপনি জন্মচকটা দেখে বুঝবেন এই ব্যক্তি কোন বংশের মানুষ। ঠিক আছে। তো পঞ্চম ভাব থেকে দেখবেন। তাহলে পঞ্চম ভাবে বৃহস্পতি বসে আছে, আর পঞ্চমপতি রবি হচ্ছে লগ্নে গিয়ে তুঙ্গস্থ হইলো, তাহলে তার বংশ ভালো না খারাপ? ভালো। ভালো অফিসার। ভালো। তাহলে বংশের মানুষ, তার পরিবার থেকে সুশিক্ষা পাবে। চতুর্থে শুক্রে বসে আছে, যদিও মিত্রক্ষেত্র না, কিন্তু শুক্র তো জ্ঞানের কারক, হ্যাঁ। মৃত সঞ্জীবনীর কারক শুক্র। বৃহস্পতির কাছে আছে অমৃত, অমৃত কত রমর হয়েছে। আর শুক্র হচ্ছে মৃত সঞ্জীবনীর কারক, সঞ্জীবনীর কারক। সঞ্জীবনী মন্ত্র দ্বারা মরা অসুরকে শুক্র হচ্ছে জীবিত করে ফেলে। তাইলে জীবিত করার, জীবিত আর মৃত এটার দ্বারা আমরা কি বুঝবো? জীবিত আর মৃত বলতে আপনি যখন ভেঙে পড়বেন, জীবন যুদ্ধে হেরে যাবেন,
এই হেরে যাওয়াটা শেষ না, এই হেরে যাওয়ার থেকে আপনার নতুন করে আপনার মধ্যে প্রাণের সঞ্চার হবে। অর্থাৎ যতবার আপনি হারবেন ততবার আপনি কিছু না কিছু শিক্ষা নেবেন, এই শিক্ষা থেকে আপনার জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু শুক্র চতুর্থ বসে আপনাকে দেবে। আপনার পঞ্চম ভাবটা শুভ আছে, তাহলে আপনি বিপদগামী হবেন নাকি হবেন না? হবো না। এখানে আরো একটু বাকি আছে। এখানে যেহেতু মঙ্গল দ্বিতীয় বসে আছে, আমাকে দেখতে হবে মঙ্গলের উপরে কোনো পাপগ্রহের দৃষ্টি আছে কিনা। এবার মঙ্গলের উপরে শনির কি দৃষ্টি আছে? আমরা ধনুরাশিতে শনিকে বসাই দিছি, মঙ্গলের উপরে শনির দৃষ্টি নাই। স্যার স্যার যদি পঞ্চম স্থানে যদি পাপ দৃষ্টি পড়ে কি হবে? তো বেশি কথা কবেন না। স্যার নেই স্যার, শনির কোনো দৃষ্টি নেই মঙ্গলের উপর। তারপরে রাহুর কোনো দৃষ্টি আছে? রাহু 1 2 3 4 5 6 7 8 9। না না নাই স্যার। না, নেই, রাহুরও দৃষ্টি নেই। রবিরও কোনো দৃষ্টি নাই। না, রবিরও দৃষ্টি নেই। রবিরও দৃষ্টি নেই। তারপরে আপনার হচ্ছে ইয়েরও দৃষ্টি নাই, কি বলে, এই কেতুর তো দৃষ্টি আসলেই নাই, না তাই না? না তাহলে এই যে মঙ্গল বসে আছে, মঙ্গলের উপরে আপনার হচ্ছে কোনো পাপগ্রহের দৃষ্টি নাই। তাহলে মঙ্গলের উপরে যেহেতু কোনো পাপগ্রহের দৃষ্টি নাই, তাহলে মঙ্গলের অবস্থানটা আমরা একেবারে খারাপ বলতে পারি না। না যেহেতু মঙ্গলের উপরে একেবারে খারাপ বলতে পারি না, তাহলে কঠোর পরিশ্রমের দ্বারা এই ব্যক্তি সামনে এগিয়ে যাবে, এটাই সুনিশ্চিত, এটাই তার ভবিতব্য, এটাই তার ভাগ্য। এইবার যখন আমরা প্রেডিকশন করব, সেই প্রেডিকশন ফলপ্রসূ হবে। এবার দেখুন তো আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা। এবার প্রদীপ কুমার মন্ডল দাদা, প্রশ্ন যখন মনে জাগবে তখন প্রশ্নটা সাইডে লিখে রাখবেন। এভাবে মধ্যে কথা বললে আমার মনোযোগ কাটতে হলে আমি যা বোঝাতে চাচ্ছি সে তা বোঝাতে পারবো না। পঞ্চমে যদি পাপগ্রহের দৃষ্টি থাকে, যেমন রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি থাকে, তাহলে পঞ্চম ভাব কিছুটা এফেক্ট হবে। কিন্তু কে কাকে দৃষ্টি দিল? বৃহস্পতিকে রাহু দৃষ্টি দিয়ে সমস্যা করে ফেলবে, বৃহস্পতিকে মঙ্গল দৃষ্টি দিয়ে সমস্যা করে ফেলবে, এটা বৃহস্পতির মিত্র ক্ষেত্র। পঞ্চম ভাবের আপনার হচ্ছে এই কি বলে আমাদের শান্তির জায়গা। তো বৃহস্পতি তো সমস্ত শান্তির পেছনে বৃহস্পতি আছে। কিছুটা কিছু নড়বড়ে করতে হতে পারে, কিন্তু সামান্য সেটা কিছু নিয়ে করতে প্রশ্ন পারে, তাছাড়া করতে নড়াচড়া হবে হবে না। না। ঠিক আছে, তো আপনি প্রশ্ন করবেন, কিন্তু হচ্ছে প্রশ্নটা প্রপার ওয়েতে করুন, লিখে রাখুন সাইডে, প্রশ্ন করুন, অবশ্যই আমি আনসার দেব। ঠিক আছে এই যে ঠিক আছে। আপনাকে থামিয়ে দিল, কিন্তু আমি আনসারটা আপনাকে দিলাম। আপনি কি আনসার পাইছেন? না ঠিক আছে ঠিক আছে। এবার আপনারা বলুন যে আপনারা এই যে বাবের সাথে বাবের কনজাংশন, এটা আপনাদের শিকার প্রয়োজন আছে কি নাই? যদি থাকে তাহলে আরেকটা আছে, বাব নিয়ে আছে। আলোচনা করুন। না অবশ্যই স্যার, প্রয়োজন আছে, আপনি আরেকটা এটা এক্সাম্পল বহুত করান, জরুরি। নাহলে তো পরিষ্কার হবে না। এটা ভালো এটা হচ্ছে লাগছে মেন আর কি। শিক্ষা। অবশ্যই। আচ্ছা, ওই আজকে স্যার ওই এই যে ভাব ওখানে নিয়ে ক্লাসটা হোক, নক্ষত্রবাদ। আর আরো একটা দেখা যাক, আরো একটা দেখা যাক। আর একটা আরে দু দেখেন। তিনটা দু তিনটা দেখো, দু তিনটা। এইবার হচ্ছে একটা জন্ম তারিখ দেন আমাকে, বা মানে জন্মচক বলে দেন একটা। এমন একটা জন্মচক দিবেন যে একটা মানে একটা নির্দিষ্ট একটা এইজ পার হয়ে আসছে। বাচ্চা কাচ্চাদের দিয়েন না, কারণ হচ্ছে আপনিও জানবেন না তার জীবনে কি ঘটছে আর কি ঘটছে না। তো আমরা যেন ফলাফলটাকে বুঝতে এখানে পারি যে না। এইজ পার হয়েছে আমি আর স্বপনদা, স্বপনদারটা হ্যাঁ দেন, বাদ, আজকে আমারটা দেই, হ্যাঁ দেন। দিচ্ছি, আমি বের করে দিচ্ছি। এটা বলেন। বলেন বলেন, আপনারটা বলেন। হ্যাঁ বলছি বলছি, আমি বের করে নেই তারপরে বলি। তাহলে করে স্বপনদা দিয়ে দেবে, তাড়াতাড়ি করেন। না না, পারবো না, স্বপনদা এবার অফ। আমি সুবিধা বের সঠিক করে নিয়ে লাইনে আছে তো? তারপরে বলি, আমারটা হয়ে গেছে। হ্যাঁ বলেন। সুবিধা আমার সঠিক লাইনে আছে তো? সুবীর মন্ত্র লগ্ন দাদা? হলো ধনু, লগ্ন ধনু, ধনু। হ্যাঁ, লগ্ন বৃষে ধনু। রাহু, বৃষে রাহু। জি, বৃষে রাহু। মিথুনে কেতু, মিথুনে মিথুনে কেতু হবে কি করে বৃষে রাহু হলে? মিথুনে মিথুনে কেতু হবে কেন? না না, বৃষ বৃষ বৃশ্চিকে কেতু। রাহু, বৃষ হ্যাঁ? রাহু, না আমি ভুল ভুল বলছি। তো লগ্নে রাহু যদি এটা, তো লগ্নে তো এটা আবার কেতু। কেতু হবে, বলতে দিন কেতু ওনাকে, ভুল হবে বলছে উনি, লগ্নে। বলতে দিন। আমি বলি, আমি ভুল বলছি। হুম হুম বৃষে রাহু, হুম হুম,
তারপরে মিথুনে বৃহস্পতি, মিথুনে বৃহস্পতি, হ্যাঁ, কর্কটে বুধ, কর্কটে বুধ, যে সিংহে চন্দ্র রবি, সিংহে চন্দ্র রবি, কন্যায় শুক্র, কন্যায় শুক্র, তুলায় মঙ্গল, তুলায় মঙ্গল, বৃশ্চিকে কেতু, বৃশ্চিকে কেতু, আর মিনে কুম্ভতে শনি। কুম্ভে শনি। সবাই লিখছেন? হ্যাঁ জি স্যার। সবাই এটাকে নাম্বারিং করে ফেলেন, লগ্ন 1, মকরে 2, এভাবে নাম্বারিং করে ফেলুন। মকরে কি আছে? মকরে কিছু মকরে তো নাই। আর কোনো কিছু খোঁজার প্রয়োজন নাই, 9টা গ্রহ তো পেয়ে গেলাম, আর মকরে কেন যাব? সবার লিখা হলে আমাকে বলবেন। বলছেন দাদা, জি। আপনার তো কুণ্ডলী সাংঘাতিক কুণ্ডলী দাদা, হ্যাঁ, আপনার কুণ্ডলী সাংঘাতিক কুণ্ডলী, আপনার কুণ্ডলী সাংঘাতিক কুণ্ডলী তো। হ্যাঁ, রাহু কিন্তু দুটো তুঙ্গস্থ, শনি সক্ষেত্রী, রবি সক্ষেত্রী, আবার বৃহস্পতি লগ্ন দৃষ্টি দিয়ে সপ্তমে বসে থেকে বিশাল পাওয়ারফুল আপনার কুণ্ডলী দাদা। সেই জন্যই তো স্যার এত দূর, মানে সর্বোচ্চ পর্যায়ে তো উনি হ্যাঁ পেয়ে হ্যাঁ গেছেন। হ্যাঁ, সর্বোচ্চ পর্যায়ে উনি আছে, খুব ভালো হ্যাঁ, পজিশন এই বিষয়ে। আবার একাদশে মঙ্গল, পঞ্চমপতি একাদশে তার নিজের ক্ষেত্রে দৃষ্টিতে বসে আছে, বিদ্যাক্ষেত্রে অত্যন্ত তুঙ্গ। আর দাদা কি আপনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং করছেন নাকি দাদা আপনি? তো ওনার স্ত্রীর সাথে ওনার সম্পর্ক আপনার মানে ঝগড়াঝাটি হয় না সপ্তমের আরে ওই ঝগড়াঝাটি নিয়ে দেখেন না, ঝগড়াঝাটি বাদ দেন। না না, আমার সাথে ঝগড়াঝাটি নাই ভাই। দাদা নাই, আপনি কি নাই, ইলেকট্রিক নাই, ইঞ্জিনিয়ারিং করছেন নাকি? স্বপন দা, ইঞ্জিনিয়ার স্বপন দা আজকে ইঞ্জিনিয়ার প্রপার ওয়েতে এবং করছি, স্কলার। হ্যাঁ, আমি বিদেশে জব করছি। ওই প্রপার ওয়েতে বিচার করুন, ধারাবাহিকভাবে সব চলে আসবে। আটটা ঘরেই গরু আছে, আটটা ঘরেই গরু আছে, নয়টা তার ভিতরে আটটাই আছে তার। এটা বড় প্লাস পয়েন্ট তো তার। শুক্র মারক। না না, সুভাষ দা, এটা একটু ব্যাখ্যা করতে হইবে। এটা জয়ন্ত স্যারকে দিয়ে ব্যাখ্যা করে একটু বুঝে নিয়ে পরবর্তীতে কি প্ল্যান করবো একটু বুঝতে হবে না? যদি জন্মছক হাতে নিয়ে যদি কিছু বলতে চান যে আছে আবুল হোসেন দাদা ভাই আমার আপনার ভাই, কোন আপনার দশা দশা চলছে কি চলছে? এখন? দশা দশা কি চলছে? দশা কি চলছে আপনার দাদা? ভাই, এগুলো তো বিচার করা তো কঠিন জিনিস। এগুলো কি আমি বিচার করি? এগুলো তো ওই আপনাদের বিষয়। দশা কি, এটা কি, আমি তো না, এত কিছু খুঁজি না ভাই। দশা চলছে না, সেটা বলছি। তাহলে আপনার ডেট অফ বার্থটা দেন, আপনার ডেট অফ ডেট বার্থটা অফ বার্থ দেন। হলো 26শে আগস্ট 1965। 26 আগস্ট 1965, টাইম টাইম হলো 2:55 PM। দুপুর, PM। হ্যাঁ, দুপুর 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 2:55। কোথায়? ঢাকা, তাই তো? ঢাকা। ঢাকা না, ঢাকা না, বরিশাল ভাই। ও ঢাকা বরিশাল। বরিশাল একই আসবে, ঢাকা বরিশাল একই আসবে। বরিশাল ভান্ডারিয়া দেন। বরিশাল ভান্ডারিয়া, হ্যাঁ। হ্যাঁ, ঠিক বলছি না? দশা আমার বৃহস্পতির রাহুর দশা চলতেছে, 13 সাল থেকে 31 সাল পর্যন্ত যাবে। আলোচনা যাব। জি স্যার। তো আমরা প্রথমে হচ্ছে লগ্ন দিয়ে বিচার করব, ঠিক আছে? মানে বাব, ওনার বাবে হচ্ছে
কোনো গ্রহ নেই, লেখুন। আমি যেভাবে বলছি এইভাবে লিখবেন, বাপ ইজ ইকুয়াল টু কোনো গ্রহ নাই। এবার লেখুন বাপ, তারপরে সমান দিয়ে লেখুন কোনো গ্রহ নেই। সেখান দিয়ে ইয়ে আসছে, সাউন্ড আসছে। বাবের পরে লেখুন হচ্ছে বাবেশ, মানে বাবের অধিপতি। বাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি, বসে আছে সপ্তমে, ঠিক আছে। সমক্ষেত্র, মিত্রক্ষেত্র না, সমক্ষেত্র। অশুভ ভাব, আমরা জানি দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব অশুভ। তো ওনার হচ্ছে লগ্নপতি অশুভভাবে বসে আছে, এবং সেটা মারক ভাবে বসে আছে। এবার হচ্ছে ভাবের কারক, লগ্ন ভাবের কারক কে জানেন? জানি, রবি। রবি। তাহলে রবির অবস্থান কোথায় আছে দেখুন, ভাবের কারক হচ্ছে রবি, বসে আছে নবমে স্বক্ষেত্রে। আচ্ছা, একটু ব্র্যাকেটে লিখে রাখতে পারুন বৃহস্পতি দৃষ্ট, কি শনি দৃষ্ট। শনি দৃষ্ট একটু ব্র্যাকেটে লিখে নিতে পারেন। আর বাপকে কে দেখলো? বাপদর্শী। আমরা 4টা টার্মের উপর বিচার করব, আর তার এখানে নক্ষত্রকে পরিযুক্ত করব। বৃহস্পতি কিন্তু রাহু দৃষ্ট। বাপকে কে দেখতেছে? বৃহস্পতি। আচ্ছা, তাহলে এই অবস্থার পরে আপনারা কি বলবেন, ওনার যে লগ্ন ভাব এটা শক্তিশালী নাকি কি অবস্থা বলবেন? এখানে লগ্নভাব শক্তিশালী, যেখানে ভাবেশ নিজেই দৃষ্টি দিচ্ছে। হ্যাঁ, বাপপতি যদি বাবে দৃষ্টি প্রদান করে, অন্য ট্রাম গুলা যাই থাকুক না কেন, সে ভাব শক্তিশালী। অন্য যত রুলসই থাকুক, বাপপতি ভাবে দৃষ্টি দিছে, বাপ শক্তিশালী। তাহলে আমরা বাপটাকে পেলাম শক্তিশালী, বাপ শক্তিশালী। তাহলে একটা টার্ম হচ্ছে আমরা শুভ পেলাম। দ্বিতীয় হচ্ছে ভাবেশ, মানে বাপপতির অবস্থান, তো সেটা সপ্তমে বসে আছে সমক্ষেত্রে। সমক্ষেত্রে বসে থাকা একেবারে খারাপ না। তো সপ্তম ভাব তো পেলো, এটা কি ভাবলো? কেন্দ্র ভাব না? হ্যাঁ, সপ্তম ভাব হচ্ছে কেন্দ্র ভাব। তাহলে কেন্দ্র ভাবটা কি শুভ কি না অশুভ? শুভ। কেন্দ্র ভাব হিসেবে শুভ, কিন্তু কেন্দ্রভাব শুভ। একদম মানে ওই 1 4 5 9 যেটা হচ্ছে নিঃশর্ত শুভ, এই সপ্তম কেন্দ্র ভাব কিন্তু নিঃশর্ত শুভ না। না, এখানে মারক। এখানে শর্তযুক্ত। কেন্দ্রভাব শুভ কিন্তু শর্তযুক্ত, লিখে রাখুন। আচ্ছা, এবার ভাবের কারক রবি তো আমরা আগেই পেয়ে গেছি, মানে ভালো আছে। আচ্ছা, তাইলে আমরা যখন এই এই আবুল ভাইয়ের হচ্ছে জন্মছকটা বিচার করতে যাব, সপ্তম ভাব থেকে কি কি বিচার করা হয় বলুন তো? সপ্তম ভাবের কারকতা, দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব মারক। সপ্তম ভাবের কিছু কারকতা বলুন, কারণ আমরা তো এই বইয়ে হাজার হাজার কারকতা আছে, সব নিয়ে তো বিচার করতে পারবো না। তার অংশীদারি ব্যবসা, বিবাহ, বিবাহ বেশি দেখি আমরা। আচ্ছা, দাম্পত্য মনের সুখ। ভাব, প্রেম, রোমান্স, হ্যাঁ হ্যাঁ ব্যবসা। অংশীদারি ব্যবসায় ব্যবসাটাই, সহযোগিতা, বিবাহ আর ব্যবসা এটাই একটু বেশি ব্যবসা দেখা। বাণিজ্য। হুম। এই কমন বিষয় যখন নিবেন, তাহলে কমন বিচারই করবেন। আপনি কমন জ্যোতিষী দেখবেন সারা জীবন, ডোন্ট মাইন্ড। এবার আমি নিচ্ছি, একটু দেখুন। আমি সপ্তম ভাব থেকে নিচ্ছি দায়িত্ব, আমি সপ্তম ভাব থেকে নিচ্ছি বাধা। তো এই দুইটাই নিলাম। আরেকটা নিতে পারি আমি হচ্ছে পাবলিক গ্যাদারিং, মানে পাবলিক সেক্টর।
দাদা দায়িত্ব আর একটা কি বললেন যে? বাধা। বাধা। বাধা বাধা। এবার বলুন, এই আবুল ভাইয়ের কাঁধে কত দায়িত্ব ছিল? এবার বলুন, প্রচুর। উনি এই পর্যায়ে পৌঁছতে একেবারে হ্যামার নিয়ে ওনার হচ্ছে জীবনের পথে যে বাধাগুলো ছিল, বাধাগুলোকে ওনার অতিক্রান্ত করতে হয়েছে। তারপরে আপনার হচ্ছে পাবলিক গ্যাদারিং পাবলিক সেক্টর, এই জায়গায় উনি হচ্ছে পাবলিক সফল হয়েছে। পাবলিক এবার আবুল ভাই একটু আনসার করুন তো। হ্যাঁ, আপনি সঠিক বলছেন। এই পাবলিক যে গ্যাদারিং পাবলিক সেক্টর, এটা আপনাকে আমি চিনি, এটা এমনিতেই মিলে যাবে, কারণ যে হ্যাঁ, আপনি পাবলিক সেক্টরে কাজ করেন। জি, পাবলিক সেক্টরে কাজ করি, এবং এই যে বাধারগুলো বলছেন না, বহুত বাধা এবং বহু কষ্ট ক্লেশ করে আমাকে ফাইট করতে হয়েছে কন্টিনিউয়াস, হ্যাঁ, এবং একটা না আপনাকে হচ্ছে 25 বছর ফাইট করতে হয়েছে এরকম। হ্যাঁ, হ্যামার নিয়ে হচ্ছে সেই দেয়াল, সেই বাধা আপনাকে ডিঙ্গাতে হয়েছে, এবং প্রচুর দায়িত্ব, এখনো আপনার কাছে প্রচুর দায়িত্ব আছে। জি জি, প্রচুর দায়িত্ব। হ্যাঁ, আপনি যে কোম্পানিতে জব করেন সেখানেও আপনার উপরে বড় দায়িত্ব। জি, বড় দায়িত্ব। আপনার দায়িত্বে সামান্যত বয়লা হলে বড় ধরনের ক্ষতি দুর্ঘটনা হয়ে ঘটতে যায়, জি, পারে। ক্ষতি হয়ে যায়, জি। আচ্ছা, তাইলে সুভাষ দা, ডোন্ট মাইন্ড, আপনি আবারও দেখুন, মানে আমি যে আনকমন বিষয়গুলো নিলাম, এতে বিচার সুবিধা হয় না? হ্যাঁ সুভাষদা, অবশ্যই। আমি একটু অ্যাড করি এখানে। হ্যাঁ, জয়ন্ত স্যার যেটা বলছেন, এটা হচ্ছে কি আমার বয়স অনুযায়ী আপনার ওই বিবাহ টিবাহ এগুলো এখনো মুখ্য বিষয় না, এগুলো একদম নগণ্য একটা বিষয় আর কি, বুঝছেন? তো ওই ওই জায়গাটাই জয়ন্তদা টাচ করছেন, যে এই লোকের এই এজ, এর অন্য জাতীয় জিনিসগুলো আছে, অর্থাৎ ওই সপ্তমভাবে আরো কি কি কারকতা আছে সেইগুলাকে পয়েন্টে করতে হবে, বুঝছেন? হ্যাঁ। স্যার স্থান আমি একটা কাল কথা পাত্র, বলি স্যার, তাহলে এক ওই মিনিট, বয়সটা। একেবারে হ্যাঁ পরে স্যার। পরে বলুন, একটা হ্যাঁ মিনিট জি পরে স্যার। বলুন। স্থান কাল পাত্র শব্দটা লিখে নিন, স্থান কাল। আমি স্যার এই কথাই বলছি। হ্যাঁ, তাহলে এই কথাটা বলে লিখে রাখুন, অন্য সবাই লিখে রাখুন। স্থান কাল পাত্র, বিচারের সময় এই জিনিসটাকে মানে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে। 65 সালে জন্ম একজন ব্যক্তি আমার কাছে আসলো, 35 আর হচ্ছে 25, 60 ইয়ার্স তার ওল্ড। ওই বিবাহ নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই, জি, বিবাহিত এক্স্যাক্টলি। জীবন নিয়ে তার কোনো চিন্তা ভাবনা আর নাই। জি, সেটাই। ঠিক আছে, এই বিষয়টা ওনার কাছে একেবারেই গৌণ বিষয় এখন। হ্যাঁ, গৌণ গৌণ। ঠিক আছে, তো হুম, আমি এটা দিয়ে স্টার্ট করলে হবে না, উনি আমার সঠিক। প্রতি নিষ্ঠ হবে না। হ্যাঁ, আমি আজকে আর আপনাকে প্রশ্ন করায় একটা লক্ষ্য নিয়ে প্রশ্ন করছি, আমি আপনার অ্যাসেসমেন্টের পরে বলবো আচ্ছা, যে আমি উত্তরটা পেলাম কিনা। আচ্ছা। স্যার এখানে স্যার যদি অবিবাহিত কেউ আসতো, দেখা যাচ্ছে আমার কাছে একজন অবিবাহিত ক্লায়েন্ট চলে এসেছে, অবশ্যই সেখানে তার ওই বিবাহ বিচারটা ধরা যায়। না, এই মানে সেখানে আমি বিবাহ স্থান, বিচার কাল, করবো না। পাত্র ভেদে না, এটাই। বিবাহ বিচার আমি ধরবো না। সেই সেখানে জায়গায় স্যার। হচ্ছে আপনার, শুনেন, আমি বলি আপনাকে, লগ্ন ভাবতে কিন্তু সব বিচার করা হয়। এবার আপনি মন চতুর্থ ভাবতে বিচার করেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চিন্তা ভাবনা করতে বিচার করেন চতুর্থ ভাব থেকে। চতুর্থ ভাব থেকে এই বন্ধু, সবই হচ্ছে আপনার, কে বিচার করে? লগ্ন। লগ্ন, মানে আপনি বিচার করতেছেন তো। আমি বিচার করি, হ্যাঁ। চতুর্থ ভাবতে মন বিচার করেন, চতুর্থ ভাব থেকে আপনার এই বন্ধু মিত্র বিচার করেন, কিন্তু কার বন্ধু? মানে আমি, এই আমার দেহটা বন্ধু, কার? দেহটা হচ্ছে আমার বৃহস্পতি, আমার লগ্ন। দেহটা বৃহস্পতি। হুম হুম। তাইলে আপনার হচ্ছে বিয়ের আগে আবুল ভাইয়ের মনে কি চিন্তা ছিল? ওইটাতে যাওয়ার দরকার নেই। অবিবাহিত মানুষ আসলো, ভাই আপনার হচ্ছে জীবনে সাইন করতে হলে ওই চিন্তা বাদ দিতে হবে। এক্স্যাক্টলি, সুন্দর একটা প্রশ্ন বলছেন। বিয়ার আগেও, আমি পাশ করার পরও বিয়ে কি করব এটা নিয়ে আমার চিন্তা ছিল না, আমি কিভাবে কর্মে আগাবো, সাকসেস হতে পারবো, এটাই লক্ষ্য ছিল। এইবার কেন এইটা কেন, এই চিন্তাটা আপনার মধ্যে কেন আসলো, এটা একটু বলুন তো। ওইখানে হচ্ছে গ্রহের কারকতা। হ্যাঁ, এটা আসার কারণটা হচ্ছে কি, আমি যখন স্টুডেন্ট অবস্থা থেকে মানে লক্ষ্য স্থির করতাম যে আমার এখানে যেতে হবে, আমি পারিবারিক যে প্রবলেমগুলো দেখছি, কষ্ট ক্লেশটা দেখছি, সেখান থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমাকে এই জায়গায় উঠতে হবে, এই সাকসেসটা নিতে হবে। আমি অন্য কোনো কিছুর দিকে তাকাই নেই আর কি। এই যে চিন্তাটা আপনার মনে আসছে, এটা কেন আসছে? এটা আসছে কারণ আপনার লগ্নপতি বৃহস্পতি, সে সপ্তমে যাওয়ার পরেও
তার মধ্যে কামনা বাসনাটা সেইভাবে গ্রো করে নাই, এটা সবাই কিন্তু জি খেয়াল করবেন। যদি এখানে শুক্র হুম, থাকতো ব্যাপারটা অন্যরকম হতো, যদি বৃহস্পতি অন্যরকম হতো। থাকতো জি মানে মঙ্গল হুম, থাকতো ব্যাপারটা অন্যরকম হতো, রাহু সংযুক্ত থাকলেও কিন্তু অন্যরকম হতো। ঠিক আছে, বৃহস্পতি কিসের কারক? বৃহস্পতি অনেক কারকতা আপনারা জানেন, কিন্তু লিখুন সদ্বুদ্ধি, সদ্বুদ্ধি, সঠিক সিদ্ধান্ত, জ্ঞান। তো আপনার মধ্যে যদি সদ্বুদ্ধি থাকে তাহলে আপনি হচ্ছে মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া উচিত, কি সিদ্ধান্ত নেওয়া উচিত, এটা আপনার এই বৃহস্পতি আপনাকে বলে দিচ্ছে। যেহেতু হ্যাঁ, বলে নিজেই দিচ্ছে কারণ বিবেচনা লগ্নে তার করে বের করে নিতে হচ্ছে। হুম, তাইলে আমরা লগ্ন ভাব যেটা দেখলাম, লগ্ন ভাব হচ্ছে শুভ। তাইলে আমরা লগ্ন ভাবতে কি বিচার করি? আমরা পূর্বে যেটা লিখছিলাম, আমি তিনটা বিষয় নিয়েছিলাম আপনাদের কাছে। একটা হচ্ছে আমি আমার, হুম, দুই নম্বর হচ্ছে প্রতিষ্ঠা, আর 3 নম্বর হচ্ছে দেহ। তাইলে লগ্ন ভাব হচ্ছে আমি, আমি হচ্ছে লগ্ন, তাহলে আমার প্রতিষ্ঠা হবে, এই জন্মচক যার তার প্রতিষ্ঠা হবে, হবে কি না? হওয়া উচিত। হবে। সুভাষ দা আপনি বলবেন, সুভাষ দা আর হিমাংশু বাবু এটারে কাউন্টার করবেন, আমার বললে তো ভুল হবে। না, কথা বলুন, আমি 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 হচ্ছে বাধা দিলেও আপনারা কথা বলুন, ঠিক আছে? আমি বাধা দিলেও আপনি কেন বাধা দিচ্ছি সেটাও বলবো আপনাদেরকে, ঠিক আছে? মানে আমি বাধা এই কারণে দিচ্ছি আপনাদেরকে যেন আপনারা হচ্ছে প্রপার প্রশ্নটা করতে পারেন, আমি এই কারণে বাধা দিচ্ছি। জি জি না না আপনাদের তা জি ঠিক জি আছে স্যার। বিয়ে করার জন্য না, মানে আমার পাণ্ডিত্য জাহির করার জন্য না। আর আমি আসলে অ্যাস্ট্রোলজি মানে সেই লেভেলের কোনো অ্যাস্ট্রোলজি জানি না, তবে যতটুকু জানি। কিশোরী মোহন দা আপনি কিছু বলেন, আপনার ফাইন্ডিং সুন্দর হয়, এটা আমাকে একটু আটকাইয়ে দেন, ভরকাইয়ে দেন, তাহলে তো সঠিকটা গুরুর কাছ দিয়ে পাইয়ে যাবো এখনই। না ঠিকই আছে, না না ঠিক যে আছে, ভালো 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 আমি বলছে, শিখবো তো, ঠিক আছে। আমি এই ভাগ বিচারটা শিখবো, ঠিক আছে। তাইলে আমরা যে জায়গায় আছি মানে হচ্ছে আমরা হচ্ছে আমি, এটা ধরেন আমার জন্য চোখ, মানে আমার হচ্ছে প্রতিষ্ঠা হবে, ঠিক আছে? হুম, আমি প্রতিষ্ঠা পাবো। এখন হচ্ছে যদি আবুল ভাই আমাদেরকে প্রশ্ন করে, আরে বলেন তো আমি কখন প্রতিষ্ঠা পাইলাম, ঠিক আছে? ঠিক কোন এই যে প্রতিষ্ঠা পাইলাম, এবার প্রতিষ্ঠা যে পাইলাম পাওয়ার পরে এই প্রতিষ্ঠার ফল ভোগী আমি কতটুকু হইলাম, মানে প্রতিষ্ঠার রেজাল্ট আছে না, এই রেজাল্ট আমি আসলে কতটুকু বুক করতে পারতেছি, এই বিষয় নিয়ে ওনার একটা প্রশ্ন জেগে গেল। প্রশ্ন করলো, এবার আনসার দেবো আমরা। জি তাহলে আমরা আনসার যদি দিতে চাই, আমি বলছি প্রতিষ্ঠা পাবে আমরা লগ্ন থেকে বিচার করে দিলাম, কিন্তু কখন পাবে কিভাবে পাবে, যে কোনো প্রাপ্তি তুমি পাবে আমরা 28 বছর পর। একাদশ ভাব থেকে বিচার করবো যে কোনো প্রাপ্তি। হুম হুম। তাহলে আমরা একাদশ ভাবটা একটু দেখি। একাদশ ভাবে লগ্নপতির দৃষ্টি আছে, পঞ্চম দৃষ্টি আছে, জুপিটারের পঞ্চম দৃষ্টি, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, শুভ না অশুভ? স্যার শুভ, যদিও আমার কাজ- নোটে অশুভ ছিল কিন্তু এটা শুভ একেবারে। পঞ্চম বৃহস্পতির দৃষ্টি পঞ্চম দৃষ্টি সর্বার্থকরণে শুভ। শুভ, পঞ্চম আর নবম অবশ্যই শুভ। শুভ, সপ্তমটা একটু কম শুভ, একবারে 100 গঙ্গা জলের পশটা। সর্বার্থকরণে অবশ্যই। পঞ্চম দৃষ্টি শুভ। এখন শুভ যে, এখানে শাস্ত্রে বলা আছে পূর্বজন্মের কর্মফল ব্যক্তি ভোগ করে, এই পঞ্চম দৃষ্টি যে ভাবে পড়ে বৃহস্পতির, সেই ভাব সম্পর্কিত বিষয়ে ব্যক্তি পূর্বজন্মের কর্মফল পায়। এখন ডোন্ট মাইন্ড, আমি একদম পিন পয়েন্টে আবুল ভাই কথা বলছি, ঠিক আছে? এখন আবুল ভাই জি হচ্ছে জি ইসলাম বলেন, ধর্ম অনুসারী। অসুবিধা নেই। ইসলাম ধর্ম হচ্ছে পূর্বজন্মের কর্মফল এটা বিশ্বাসই করে না, পূর্বজন্ম পুনর্জন্ম এটাতে বিশ্বাসই করে না। এখন না জি করেন না। না করে না, তাহলে আমি তো ওনাকেই বুঝাবো, এবং উনি আমার চেম্বারতে যাওয়ার আগে বলে যাবে যে না আপনি ভালো জ্যোতিষ, ঠিক আছে? এখানে ওনাকে আমি পূর্বজন্ম শব্দটা দ্বারা কি বুঝাবো?